এই পার্টের শুরুতে দেখা যায় হোটেলে ফেরার পর লির মনের ভেতরে পুরনো স্মৃতিগুলো তোলপাড় করতে শুরু করে। এক পর্যায়ে তার হারিয়ে যাওয়া সব স্মৃতি হুট করে মনে পড়ে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পরে আবার সবকিছু ভুলে যায়। সে যখন নতুন করে সবকিছু আবার মনে করার চেষ্টা করে তখন তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। অন্যদিকে এন্ড্রুর গায়ে জিনা ঔষধ লাগিয়ে দেয়। জিনা তার পাশে আছে আর খেয়াল রাখছে দেখে এন্ড্রুর মনটা একটু ভালো হয়ে যায়। পরের সিনে দেখা যায় কাজের রুমে জিনা আর এন্ড্রু ছাড়া আর কেউ নেই। পুরো রুম ফাঁকা দেখে জিনা অবাক হয়ে এন্ড্রুকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, রুমে আর কেউ নেই কেন? এন্ড্রু বলে, মনে হয় সবাই বাইরে গেছে খাবার খেতে। জিনা বলে, কিন্তু কাজের এত বড় দায়িত্ব রেখে সবাই একসঙ্গে কিভাবে বাইরে গেল? এন্ড্রু তাকে শান্ত করে বলে, আমরা তো এখনো টেন্ডার ফাইনাল করিনি, তাই ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা বাইরে কিছু খেয়ে আসি। জিনা বলে, আমার একদমই ক্ষুধা নেই। এন্ড্রু তখন বলে, কিন্তু আমার পেটে তো ডুগডুগি বাজছে। এই বলে সে জিনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে গিয়ে এন্ড্রু এমনভাবে খেতে শুরু করে যেন সে কত জন্ম ধরে কিছুই খায়নি। জিনা কিন্তু বেশি কিছু খেতে পারে না। এন্ড্রুর এমন ব্যবহার দেখে জিনা বলে, সত্যি বলতে আমি তোমার বিরুদ্ধে কাজ করার জন্য জয়েন করেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এন্ড্রু কথাটা শুনে একটু ইমোশনাল হয়ে পড়ে। সে জিনার দিকে তাকিয়ে বলে, তুমি আমার পক্ষে কাজ করছো নাকি বিপক্ষে তাতে আমার কিছুই যায় আসে না। জিনা, তুমি শুধু আমার পাশে থেকো, তাতেই হবে। তুমি যখন আমার পাশে থাকো তখন পৃথিবীর কোনো সমস্যাকেই আমার সমস্যা বলে মনে হয় না। আর ঠিক এই কারণে আমি তোমাকে ডোরো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার বানিয়েছি। এভাবে আরো কিছু কথা বলে এন্ড্রু সেখান থেকে চলে যায়। জিনা ভেবে পায় না এন্ড্রুর এই নিঃস্বার্থ ভালোবাসার সে কি দিয়ে উত্তর দেবে। অন্যদিকে গ্রে এসে লিকে বলে, সিন্ডি তোমার জন্য বিশাল খাবারের আয়োজন করেছে, একটু গিয়ে টেস্ট করে আসো। আসলে কন্ট্যাক্ট মিটিংয়ে যেসব বড় বড় অতিথিরা আসবে তাদের খাবারের দায়িত্ব লি সিন্ডির উপরে ছেড়ে দিয়েছিল। লি দেখতে এসেছিল সিন্ডি ঠিকঠাক কাজ করছে কিনা, আর সিন্ডিও লিকে ইমপ্রেস করার জন্য নিজের হাতে সবকিছু রান্না করে। লি এসে একটা একটা করে খাবারের টেস্ট নিতে শুরু করে, আর প্রতিটা রান্নার কোনো না কোনো খুঁত ধরতে থাকে। এতে সিন্ডি চরম বিরক্ত হয়। সে রেগে মেগে রুম থেকে বাইরে এসে লিকে বলে, আমি জীবনে কোনোদিন রান্নাঘরের দিকে পা বাড়াইনি, শুধু তোমার জন্য নিজের হাতে এত কষ্ট করলাম, রান্না করতে গিয়ে আমার হাতও পুড়ে গেছে, আর তুমি কৃতজ্ঞতা না দেখে উল্টো সব খাবারের খুঁত বের করছো। লি কিন্তু এসব আবেগ দেখে এতটুকু গলে না। সে বলে, ফালতু তর্ক করার একদম সময় নেই আমার কাছে, এই খাবারগুলো আবার রান্না করো, আর এবার অন্য কাউকে টেস্ট করানোর আগে নিজের মুখে দিয়ে একটু চেকে নিও। রেস্টুরেন্ট থেকে বের হয়ে লিফটে ওঠার পর মোজো লিকে জিজ্ঞেস করে, খাবারগুলো কি আসলে এত বিশ্রী ছিল? দেখতে তো বেশ ভালোই লাগছিল। লি উত্তর দেয়, খাবার তো দারুণ হয়েছে, কিন্তু এখন যদি ওর এত প্রশংসা করি তবে ও তো মাথায় উঠে নাচবে। তখন টিভিতে দেখানো হয় জেজের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন আরো ছড়িয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় মানুষ দল বেঁধে স্লোগান দিচ্ছে, জেজে যদি এই নির্বাচনে দাঁড়ায় তবে দেশের 12টা বাজবে। পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে নীল আর গিমি চিন্তায় পড়ে যায়, আর বলে এই লোকটা কারো কোনো কথাই শুনবে না। এরপর নীল চলে যায় জেজের কাছে। নীল বলে, বাইরে তোমার নামে কি সব বলা হচ্ছে, আর তুমি এখানে বসে বই পড়ছো? জেজে হেসে বলে, এই বইয়ের ভেতরে লেখা আছে এমন কঠিন অবস্থায় কিভাবে সাধারণ মানুষের মন জয় করতে হবে এবং তাদেরকে নিজের কন্ট্রোলে আনতে হয়। একটু অপেক্ষা করুন, দেখবেন পুরো পাবলিক কিভাবে আমার হাতের পুতুল হয়ে যায়। কিন্তু জেজে খেয়ালই করেনি যে তার পেছনের প্যানে আসলে চোরের মতো তার সমস্ত প্ল্যানের কথা মোজোকে লিক করছিল। অন্য এক সিনে দেখা যায় চেয়ারম্যান নিজেকে আগের মতো সুস্থ করে তোলার জন্য একা একা এক্সারসাইজ ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন তার পিয়ে তার জন্য খাবার নিয়ে আসে এবং বলে, স্যার খাবারটা আমি নিজেই বানিয়েছি, জানি হয়তো খুব একটা সুস্বাদু হয়নি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। চেয়ারম্যান খাবার মুখে দিয়ে দেখে রান্নাটা একদমই বাজে হয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রান্না তো একদমই ভালো হয়নি, সত্যি বলতে আমি আমার ওয়াইফের হাতের রান্না খুব মিস করছি। যদিও সে মারাত্মক অহংকারী, কিন্তু রান্নার দিক থেকে তার সঙ্গে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। চেয়ারম্যানের ওয়াইফ হঠাৎ সেখানে চলে আসে অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে পিয়ের রান্নার প্রশংসা করতে শুরু করে। চেয়ারম্যানের ইশারা বুঝতে পেরে পিও তার সঙ্গে সুর মিলিয়ে অভিনয় করে। এরপর চেয়ারম্যান পিয়েকে উদ্দেশ্য করে বলে, শোনো, এন্ড্রুর তো বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য একটা ভালো মেয়ে খুঁজে বের করতে হবে। তোমার জানাশোনা কোনো ভালো মেয়ে আছে নাকি? কথাটা শোনা মাত্রই চেয়ারম্যানের ওয়াইফ তেলে বেগুনে জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, তোমার ওই নাজায়েজ ছেলের চিন্তাই সবার আগে।
কারণ তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি, ভালোবেসেছিলে ওই মহিলাকে। আমার ছেলের কথা কি তোমার কোনোদিনও মনে পড়বে? চেয়ারম্যান উত্তরে বলে, তোমার ছেলে আগে যেমন অপদার্থ ছিল, আজও তেমনই অপদার্থ আছে। কথাটা পাশ থেকে শুনে নাথানের খুবই গায়ে লাগে। সে মনে মনে একটা কঠিন প্রতিজ্ঞা করে, যাই হয়ে যাক না কেন এই জাহাজের বিশাল কন্ট্রাক্টটা সে জিতেই ছাড়বে। তারপর দেখাবে কিভাবে বাবা মাকে সম্মান করাতে হয়। এসব নিয়ে নাথান তার মায়ের সঙ্গে কথা বলতে যাবে, ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে একটা বড় খবর দেয়। সে বলে, স্যার, জাহাজের কন্ট্রাক্টের জন্য যে বিজনেসম্যান বিডিং করছে তার নাম মিস্টার কে। আর অবাক করা বিষয় হলো, সে আমাদের ডোডো গ্রুপের হোটেলে স্টে করছে। নাথান তো শুনে একদম হাঁ। সে রেগে গিয়ে বলে, কি বলছো? সে আমাদের হোটেলেই আছে, অথচ আমি এতদিন জানতেই পারলাম না। সিন্ডি আমাকে একটা খবর পর্যন্ত জানালো না। এরপর অনেক আশা নিয়ে নাথান হোটেলে পৌঁছায়, কিন্তু লির বডিগার্ডরা তাকে দরজাতেই আটকে দেয়। ঠিক তখনই সেখান থেকে মোজো হেঁটে যাচ্ছিল। মোজোকে দেখি নাথান চট করে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ এই নাথানে মিথ্যা অপবাদ দিয়ে মোজোকে ডোডো গ্রুপ থেকে তাড়িয়ে দিয়েছিল। নাথান অবাক হয়ে ভাবে, মোজো কিভাবে এই মিস্টার কে এর রাইট হ্যান্ড হলো। মোজো নাথানের উপরে আগের শোধনার সুযোগ খুঁজছিল, তাই সে নাথানকে এক কোণে ডেকে হুমকি দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া তুমি মিস্টার কের সঙ্গে দেখা করতে পারবে না, আর অতীতের অন্যায়গুলোর উপযুক্ত শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়ব। এভাবে হুমকি দিয়ে মোজো সেখান থেকে চলে যায়। কিন্তু নাথানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলে, তোর যা ইচ্ছে তাই কর, আমার সাথে জিনা আছে, বুঝলি? জিনা আমাকে এই কন্ট্রাক্টটা জেতাবেই। অন্যদিকে জিনাকে দেখা যায় এন্ড্রুর টিমের সঙ্গে বসে সিক্রেট বিডিং এর পেপারস তৈরি করছে। লাঞ্চ টাইমে সবাইকে খাবার দেওয়া হলেও জিনার টেবিলে এসে শুধু একটা ছোট ট্যাবলেটের কৌটো রেখে যায় রুম সার্ভিস। জিনা একটু অবাক হয়ে কৌটোটা নিয়ে ওয়াশরুমে যায়। কৌটোটা খুলতে সে ভেতরে একটা ছোট কাগজের টুকরো খুঁজে পায়। তাতে লেখা ছিল, তুমি যদি এন্ড্রুর বিডিং অ্যামাউন্টটা জেনে যাও তবে একটা কাগজে লিখে এই রুম সার্ভিস ম্যানের কাছে দিয়ে দেবে। এভাবেই আমরা যোগাযোগ রাখবো। আর হ্যাঁ, খেয়াল রাখবে এই খবর যেন তৃতীয় কেউ জানতে না পারে। ওদিকে কেবিনে প্যানে সাউথ কোরিয়ার ম্যাপ ঝুলিয়ে জেজেকে পলিটিক্সের ক্লাস নিচ্ছিল। কোন জায়গায় ক্যাম্পেইন করলে জেতার চান্স বেশি, কিভাবে কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু জেজে প্যানের কথায় পাত্তা না দিয়ে বলে, আরে ছাড়ো তো, আমি অন্য প্ল্যান করেছি। আমি সোজা সেই জায়গায় যাব যেখানে মানুষ আমার উপরে রেগে আছে আর আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যেমন চিন্তা তেমন কাজ। যে সোজা সেই মানুষদের মাঝে গিয়ে দাঁড়ায় আর মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে, আমি আপনাদেরই একজন, আপনাদের কষ্ট আমি খুব ভালো করে বুঝি। যে ভাষণ তো ঝাড়ছিল ঠিকই, কিন্তু পাবলিক তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। ঠিক তখনই দেখা যায় কিছু কালেকশন এজেন্ট এসে এক গরিব লোকের বাড়ি থেকে জিনিসপত্র টেনে হিস্টে বের করে ছুঁড়ে ফেলেছে। এত সুন্দর একটা সুযোগ পেয়ে যাতে হিরোর মতো এগিয়ে যায়। সে এজেন্টদের উপর চড়াও হয়ে বলে, আমার চোখের সামনে অসহায় গরিবদের উপর অত্যাচার আমি সহ্য করব না। এজেন্টরা রেগে গিয়ে বলে, ও আমাদের থেকে ধার নিয়ে শোধ দিচ্ছে না, আমরা ব্যাংকের লোক, আমাদের কাজে বাধা দেবেন না। তবে যে সোজা এজেন্টের একটা লোককে ঘুষি মেরে বসে। তারপর চেঁচিয়ে বলতে থাকে, এই গরিব মানুষগুলোই দেশের আসল শক্তি, এদের উপর অত্যাচার করলে আমি কাউকে ছাড়ব না। অন্য এক লোক এসে বলে, দেশের একটা আইন কানুন আছে, আমরা সেটাই মানছি। যে তখন বলে, যে আইন গরিবের কোনো কাজেই আসে না, সেই আইনের আমি পরোয়া করি না। এসব ঝামেলার মধ্যে এজেন্টরা পুলিশকে ফোন করেছিল। পুলিশ এসে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে জেজেকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যায়। কিন্তু গরিবদের হয়ে যেভাবে সে পুলিশের কাছে গেল, এটা দেখে এলাকার সাধারণ মানুষ তাকে সত্যিকারের হিরো ভাবতে শুরু করে। তারা সবাই এক বাক্যে প্রমিস করে এবার ভোটটা জেজেকেই দেবে। ব্যাস, জেজের আসল চালটা খেটে যায়। এসব দেখে প্যানি আর মোজো সিদ্ধান্ত নেয়, জেজে তো পুরো অন্য লাইনে হেঁটে গেমটা ঘুরিয়ে দিয়েছে, যে কোনো মূল্যে তার এই নতুন হিরো ইমেজটা নষ্ট করতে হবে, তা না হলে সে জিতে যাবে। পরের সিনে দেখা যায় যে লকআপের ভেতর বসে আছে ঠিকই, কিন্তু তার মুখে বিজয়ের হাসি। সে ভাবছিল অবশেষে আমার মাস্টার প্ল্যানটা কাজে লেগেছে। অন্যদিকে আমরা সিন্ডিকে দেখতে পাই, সে আবার রান্নাঘরে অনেক রকমের খাবার তৈরি করেছে। লি এসে সব টেস্ট করে বলে, এবার খাবারগুলো ঠিকঠাক আছে। তা তোমার গালে এই ব্যান্ডেজ কেন? সিন্ডি ড্রামা করে বলে, কেন আবার? রান্না করতে গিয়ে ফুটন্ত তেল ছিটে এসেছে, অল্পের জন্য বেঁচে গেছি, নইলে আজ আমি শেষই হয়ে যেতাম। লি তখন বলে ওঠে, তেল ছিটে মরার ইতিহাস আজ পর্যন্ত আমি শুনিনি। ফালতু ওভার অ্যাক্টিং বন্ধ করো, আর নেক্সট টাইম আরো সাবধানে রান্না করো। ঠিক তখনই সিন্ডির অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয়,
ম্যাডাম নাথান স্যার আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কথাটা শুনে লি সিন্ডিকে বলে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আর আমার ব্যাপারে যেন একটা কথাও তার কানে না যায়। সিন্ডি মনে মনে মারাত্মক রেগে যায় যে আমি এদিকে লিকে পটানোর আপ্রাণ চেষ্টা করছি, আর এই ভাইটাকে নাকি এখনই আসতে হলো। মনে রাগ চেপে সে নাথানের সঙ্গে দেখা করতে যায়। নাথান তার গায়ে পড়ে বলে, তুমি তো আমার মিষ্টি বোন, তাই না? আচ্ছা বলো তো এই মিস্টারকে দেখতে কেমন? কিন্তু লি আগে সিন্ডিকে বারণ করে দিয়েছিল কারো কাছে কোনো তথ্য না দিতে, তাই সে একটার পর একটা মিথ্যা বলে। সিন্ডি বানিয়ে বানিয়ে বলে এই মিস্টারকে লোকটা একটু বেটে মতো, বয়স হবে ওই 60 বছরের কাছাকাছি। নাথান মনে মনে ভাবে, এত বয়স্ক লোককে আমি কিভাবে ইমপ্রেস করব। অন্যদিকে যে জামিন পেয়ে বাড়িতে ফেরে। গিমি রেগে গিয়ে বলে, তুমি এসব কি শুরু করেছো? যে বলে, আরে এতেই চমকে গেলে, কাল আমি এর থেকেও বড় গেম খেলবো। পরের দিন যে আবার বাজারে গিয়ে নাটক শুরু করে। সরকারি এজেন্টদের হাতে ইচ্ছে করে মার খায় আর পুলিশ তাকে আবারও ধরে নিয়ে যায়। কিন্তু এই ড্রামা দেখে সাধারণ মানুষের মনে জেজের জন্য বিশাল এক সহানুভূতির জায়গা তৈরি হয়ে যায়। বাইরে থেকে জেজের চালাকি আর জনগণের মন জয় করা দেখে নীল তো পুরো অবাক। নীল তখন জেরার্ডকে ভিড়ের মধ্যে কিছু গুন্ডা ঢুকিয়ে জেজেকে অনেক মারপিট করতে বলে, যাতে জেজে হাসপাতালেও যায় আর পাবলিকের কাছে আরো হিরো সাজতে পারে, অর্থাৎ এক ডিলে দুই পাখি। তবে পুরো কাজটা যেন নীল পাঠিয়েছে তা জেজে একদম টের না পায়। ওদিকে নাথান অন্য এক বড় কোম্পানির মালিকের সঙ্গে গোপনে কথা বলে। সে বলে, এন্ড্রু কত বিট করতে যাচ্ছে সেই গোপন রেট আমি তোমাকে এনে দেব, এতে আপনি সহজে কন্ট্রাক্টটা পেয়ে যাবেন, কিন্তু তার বদলে আমাকে আপনার ব্যবসায় পার্টনার বানাতে হবে। এদিকে নাথান বারবার ফোন করে বিডিং এর রেট চাওয়ায় জিনা মহা বিপদে পড়ে যায়, কারণ রেটটা দিলে এন্ড্রুর সঙ্গে ধোকাবাজি করা হবে। অন্যদিকে বিডিং এর কনফারেন্স হল ঘুরে দেখে সব চমৎকার আয়োজনের জন্য লি সিন্ডির বেশ প্রশংসা করে। লির প্রশংসা শুনে সিন্ডি তার সঙ্গে ড্রিঙ্কস করার আবদার করলেও লি কোনো পাত্তা না দিয়ে চলে যায়। এরপর জিনা এন্ড্রুর চোখ বাঁচিয়ে লুকিয়ে রাখা গোপন ফোন দিয়ে নাথানকে কল করে আর জানায় যে এন্ড্রু জাহাজের কন্ট্রাক্টের জন্য 6,22,77,070 টাকা বিড করেছে। নাথান তো খবরটা পেয়ে বেজায় খুশি। সে ওই কোম্পানির ওনারকে বিডিং এর রেটটা জানিয়ে দেয়, কিন্তু কোম্পানির ওনার শুনে বলে, এত কম রেটে কন্ট্রাক্ট সাইন করালে তো আমাদের চরম লস হবে। নাথান তাকে বুদ্ধি দিয়ে বলে, আরে আপনি আমার কথাটা একবার শুনুন, এই রেট থেকে শুধু $20 কম করে দিন, কাজ হয়ে যাবে আর আপনাদেরও কোনো ক্ষতি হবে না। অন্যদিকে জেরার্ড জেজের উপরে অ্যাটাক করার জন্য ভাড়াটে গুন্ডা রেডি করে ফেলে। ঠিক সেই সময় প্যানি এসে জেজেকে একটা সুন্দর টাই গিফট করে এবং নিজ হাতে তা পরাতেও যায়। তখনই সেখানে গিমি ঢোকে। সে জিজ্ঞেস করে, এখানে এসব কি হচ্ছে? জেজে ধমক দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? গিমি বলে, মানুষ এখন তোমার সাপোর্ট করছে, তাই ভাবলাম আমি তোমার সাথে ক্যাম্পেইনে যাই। এরপর দুজন মিলে ক্যাম্পেইনে বের হয়। জেরার্ডের ভাড়া করা গুন্ডারা আগে থেকে উৎ পেতেছিল। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল জেজেকে এমনভাবে মারতে হবে যেন সে মরে না যায়, কিন্তু হাসপাতালে তো যেতেই হয়। সুযোগ বুঝে গুন্ডারা জেজের দিকে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে বডিগার্ডটা দেখে ফেলে তাকে সরিয়ে নেয়। তবে দুর্ভাগ্যবশত সেই লাঠির আঘাতটা গিয়ে লাগে সোজা গিমির মাথায়। গিমি সেখানে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর তার মাথা থেকে রক্ত বের হয়। তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর নীলের কানে পৌঁছাতে সে তো মাথায় হাত দিয়ে ফেলে, আরে আমি এটা কি করলাম? ওদিকে হোটেলে জাহাজের বিডিং এর জন্য কোম্পানির প্রতিনিধিরা এসে জমা হয়েছে। মোজো মাইকে অ্যানাউন্স করে, সবাই আপনাদের বিডিং ফাইল এই বক্সের ভেতরে রেখে যান, আমাদের বস চেক করে বিজয়ের নাম ঘোষণা করবেন। সবাই ফাইল জমা দিয়ে দেয়। লি সিসিটিভি ক্যামেরা দিয়ে সবাইকে দেখছিল। স্ক্রিনে জিনাকে দেখা মাত্রই তার মাথায় আবার কেমন যেন অদ্ভুত যন্ত্রণা শুরু হয়। মোজো বক্স থেকে সব ফাইলগুলো লির কাছে নিয়ে আসে। কনফারেন্স রুমের বাইরে নাথান ভাবনি এন্ড্রুকে বলে, তুমি কত বিট করেছো আমি সবকিছুই জানি। এই বলে সে ঠিক সেই অ্যামাউন্টটাই বলে দেয়, যা শুনে এন্ড্রুর মুখ তো পুরো শুকিয়ে যায়। নাথান বলে, জিনা আমাকে সবকিছু বলে দিয়েছে, সে তো আসলে আমার হয়ে কাজ করে বুঝলে। ভিতরে লিড টেবিলে তখন দুটো মূল ফাইল ছিল, একটা এন্ড্রু ডোডো গ্রুপের আর একটা নাথানের পার্টনার কোম্পানির। দুটো ফাইলের সংখ্যা প্রায় একই ছিল, শুধু একটা ফাইলে $20 কম ছিল। লি কম রেটের ফাইলটা সিলেক্ট করে বলে, এদেরকে বিজয়ী ঘোষণা করা হোক। মোজো বাইরে এসে লাউডস্পিকারে অ্যানাউন্স করে দেয়, মাত্র $20 ব্যবধানে এই বিডিং এর কন্ট্রাক্ট জিতে নিয়েছে ডোডো গ্রুপ। ডোডো গ্রুপ কন্ট্রাক্টটা পেয়ে গেছে শুনতে পেয়ে নাথানের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে তো অবাক, এটা কিভাবে সম্ভব। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসল টুইস্ট। জিনা কিন্তু এন্ড্রুকে ধোকা দেয়নি,
সে নাথানকে ইচ্ছে করে আসল অ্যামাউন্টের থেকে $40 বাড়িয়ে বলেছিল। ফলে নাথান যখন $20 কমিয়ে ফেলে তখন তাদের রেটটা এন্ড্রুর আসল রেটের থেকে $20 বেশি হয়ে যায়। আর এই চালের কারণে এন্ড্রু অর্থাৎ ডোরো গ্রুপের কন্ট্রাক্টটা জিতে যায়। বিডিং ভেস্তে যাওয়ার পর নাথান রাগে অন্ধ হয়ে জিনার উপরে চড়াও হয়। নাথানের ধমক শুনে জিনা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে মুখের উপর করা জবাব দিয়ে বলে, আমি তোমাকে ধোকা দিইনি, ধোকা তো তুমি নিজে দিয়ে আসছো ডোরো গ্রুপকে। নাথান রেগে হুমকি দিয়ে বলে, আমাকে ধোকা দেওয়ার মাসুল কিন্তু তোমাকে হারে হারে টের পেতে হবে, মনে রেখো। অন্যদিকে লি সিসিটিভি ফুটেজে জিনা আর এন্ড্রুর কথা বলার দৃশ্যটা মন দিয়ে দেখছিল। দেখতে দেখতে তার হঠাৎ কিছু একটা খটকা লাগে। সে সিকিউরিটি টিমকে জিনার মুখের ছবিটা একটু জুম করতে বলে। ছবি জুম করতে লির নজর যায় জিনার গলায় থাকা ওই বিশেষ লকেটটার দিকে। লকেটটা দেখে লির মনের ভেতরে একটা ধাক্কা লাগে। সে নিশ্চিত এই লকেটটা সে আগে কোথাও দেখেছে। পরের সিনে দেখা যায় জিনা, মোজো আর এন্ড্রু এই তিনজন একসঙ্গে লিফটে উঠেছে। মোজো এন্ড্রুকে বলে, আপনারা কিন্তু আমার বসের সঙ্গে দেখা করতে পারবেন না, কারণ কোনো অচেনা মানুষ তার উপরে নজর রাখুক এটা সে একদমই পছন্দ করে না। মোজোর মুখে এই কথাটা শোনা মাত্রই জিনার মাথার ভেতর চট করে একটা পুরনো কথা মনে পড়ে যায়। মোজো যখন জেজে আর গিমিসে গোপন ছবিগুলো মিডিয়াতে লিক করার কথা বলেছিল তখন জিনা জানতে চেয়েছিল কে সে যে তোমাকে টিভিতে এই ছবিগুলো টেলিকাস্ট করতে বলল। তখন মোজো হুবহু এই একই উত্তর দিয়েছিল যে সেই লোক অন্যের উপর খেয়াল রাখা একদমই পছন্দ করে না। জিনা এবার ডটগুলো মেলাতে শুরু করে। সে মনে মনে ভাবে তার মানে মোজোর সেই রহস্যময় বস আর মিস্টারকে একই লোক, আর সেই মিডিয়াতে ওই ছবিগুলো পাঠিয়েছিল। তার মানে মোজোর বস নিশ্চিতভাবে লির ব্যাপারে সবকিছু আগে থেকে জানে। ওদিকে নিজের কেবিনে বসে জিনার ব্যাপারে চিন্তা করতে করতে লির মাথায় আবার অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। মাথা চেপে ধরে সে যখন যন্ত্রণা ছটফট করছিল ঠিক তখনই হুট করে তার রুমের দরজাটা কেউ একজন খুলতে যায়। লি ভীষণ চমকে উঠে দরজার দিকে তাকায়। মন বলছে হয়তো জিনাই তার রুমে ঢুকে পড়েছে। আর ঠিক এই চরম সাসপেন্সের মোড়েই ড্রামার এই পার্টটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।